ইতিহাসে এই প্রথম। ত্রয়োদশ সংসদের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি, আজ তাই হতে যাচ্ছে। দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার এবং বর্তমান সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে জারি হলো সরাসরি গ্রেফতারি পরোয়ানা। কিন্তু কি এমন অপরাধ করলেন তিনি? একজন প্রভাবশালী মন্ত্রীকে নাস্তিক বলার খেসারত কি তবে তাকে হাতকড়া পরিয়ে দিতে হবে? আইন কি সত্যি একজন রানিং এমপিকে রক্ষা করতে পারবে না? বিএনপি বনাম জামায়াতের এই চরম রাজনৈতিক স্নায়ুযুদ্ধের শেষ কোথায়? লোমহর্ষক এই ঘটনার আদ্যপান্ত এবং আইনি মারপ্যাচ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ত্রয়োদশ জাতীয় সংসদের ইতিহাসে এই প্রথম কোন রানিং বা বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে আদালত থেকে সরাসরি অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি করার মতো একটি নজরবিহীন ঘটনা ঘটল। কিন্তু হঠাৎ কি এমন করলেন মুফতি আমির হামজা? কেন তার মতো একজন বিপুল জনপ্রিয় ইসলামিক স্কলার এবং জনপ্রিয় নেতাকে এমন আইনি ঘোরপ্যাচে পড়তে হলো? আজকের এই ব্রেকিং নিউজ এবং মেগা বিশ্লেষণ আমরা এই ঘটনার আদ্যপান্ত, পেছনের আইনি মারপ্যাচ এবং সংসদ সদস্যের আইনি রক্ষা কবচ এবং দেশের প্রচলিত ফৌজদারি আইন কি বলছে তার একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। দর্শক, সিরাজগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই চাঞ্চল্যকর এবং বিস্ফোরক আদেশটি এসেছে। ঘটনার সূত্রপাত একটু পেছনের দিকে। মুফতি আমির হামজা বরাবরই তার ওয়াজ এবং রাজনৈতিক বক্তব্যে অত্যন্ত সাহসী, স্পষ্টবাদী এবং কিছুটা আক্রমণাত্মক স্টাইলের জন্য সারা দেশে ব্যাপক জনপ্রিয়। শ্রোতারা তার এই তেজদীপ্ত কথা খুবই পছন্দ করেন। গত ২৬ মার্চ একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বর্তমান সরকারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী অর্থাৎ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্দেশ্য করে একটি মারাত্মক এবং স্পর্শকাতর মন্তব্য করে বসেন। আমির হামজা প্রকাশ্যে জ্বালানি মন্ত্রীকে নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন। একজন রানিং মন্ত্রীকে, বিশেষ করে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে প্রকাশ্যে নাস্তিক তকমা দেওয়া স্বভাবতই রাজনৈতিক এবং আইনি অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এর সরাসরি পরিণতি হিসেবে সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়ের করেছেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শফিকুর হায়দার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে মন্ত্রীকে নাস্তিক বলার কারণে অ্যাডভোকেট হুমায়ুন কবির এই মামলাটি দায়ের করেছেন এবং তিনি নিজে বাদী পক্ষের আইনজীবী হিসেবে লড়বেন। তবে আইনি জাতাকল এখানেই থেমে থাকেনি। এই ঘটনার ঠিক কয়েকদিন পর গত ৩০ মার্চ জেলা জাতীয়তাবাদী আইন সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে একই অভিযোগে সিরাজগঞ্জের আদালতে মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি বিশাল ক্ষতিপূরণ এবং মানহানি মামলা দায়ের করেন। আদালত ইতিমধ্যে সেই মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে। দর্শক, আদালতের বিচারক সরাসরি কুষ্টিয়া ৩ আসনের এই সংসদ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এর মানে হলো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাইলে এখন যে কোনো মুহূর্তে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে পারবে। প্রচলিত আইন অনুযায়ী এই প্রথম মামলার পর ১৯ এপ্রিল সশরীরে আদালতে হাজির হয়ে নিজের বক্তব্য উপস্থাপন বা জামিন আবেদন করার কড়া নির্দেশ দেওয়া হয়েছিল আমির হামজাকে। কিন্তু মুফতি আমির হামজা সেদিন আদালতে উপস্থিত হননি। আর দেশের বিচার ব্যবস্থার নিয়ম অনুযায়ী আদালতের সমন পাওয়ার পর নির্দিষ্ট তারিখে যদি কোনো অভিযুক্ত ব্যক্তি আদালতে হাজির হতে ব্যর্থ হন বা ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকেন, তখন আদালত তার উপস্থিতি নিশ্চিত করতে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি করতে বাধ্য হন। আজ ২১ এপ্রিল আদালত ঠিক এই আইনি পদক্ষেপটি গ্রহণ করেছে। দর্শক, এই পর্যায়ে এসে বাংলাদেশের আইনি কাঠামোর দিকে একটু তাকাতে হবে। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মানহানির বিষয়টি ৪৯৯ ধারায় অত্যন্ত নিখুঁতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আর ৫০০ ধারায় এর শাস্তির বিধান রয়েছে, যেখানে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কারো মানহানি করেন এবং তা আদালতে প্রমাণিত হয় তবে তিনি সর্বোচ্চ ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারবেন। যেহেতু মুফতি আমির হামজার বক্তব্যটি পাবলিক ডোমেইনে বা প্রকাশ্যে দেওয়া হয়েছে, তাই বাদীপক্ষ এটিকে সরাসরি মন্ত্রীর রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মানে চরম হানি হিসেবে আইনি ধারায় নিয়ে এসেছেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক প্রশ্ন চলে আসে, যা অনেকেই হয়তো জানেন না। একজন সংসদ সদস্যকে কি চাইলেই পুলিশ রাস্তা থেকে বা তার বাড়ি থেকে সাধারণ অপরাধীদের মতো গ্রেফতার করতে পারে? বাংলাদেশের সংবিধান এবং সংসদ সদস্য আইন অনুযায়ী সংসদ সদস্যদের কিছু বিশেষ আইনি রক্ষা কবচ বা প্রিভিলেজ দেওয়া হয়েছে। যেমন সংসদ অধিবেশন চলাকালীন অথবা অধিবেশন শুরুর ১৪ দিন আগে এবং অধিবেশন শেষ হবার ১৪ দিন পর পর্যন্ত দেওয়ানি মামলায় কোনো এমপিকে গ্রেফতার করা যায় না।
কিন্তু ফৌজদারি অপরাধ বা আদালত থেকে সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে এই রক্ষা কবচ পুরোপুরি কাজ করে না। অর্থাৎ আদালত ওয়ারেন্ট দিলে পুলিশ একজন রানিং এমপিকেও গ্রেপ্তার করতে পারে, তবে এক্ষেত্রে একটি বিশেষ প্রোটোকল মানতে হয়। কোন সংসদ সদস্যকে গ্রেফতার করতে হলে বা তিনি গ্রেফতার হলে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে জাতীয় সংসদের স্পিকারকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হয়। অর্থাৎ আইনি দৃষ্টিকোণ থেকে আমির হামজাকে গ্রেফতার করা এখন শতভাগ সম্ভব হলেও কিছু প্রক্রিয়া অবশ্যই পালন করতে হবে। মুফতি আমির হামজা এমন একজন ব্যক্তি যিনি তার বক্তব্য এবং কাজের মাধ্যমে লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার এই স্পষ্টবাদিতা তাকে যেমন কুষ্টিয়া ৩ আসনে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠিয়েছে, তেমনি একই স্বভাব তাকে এখন এক বিশাল আইনি বিপদে ফেলেছে। অনেকেই মনে করেছেন একজন মন্ত্রী সম্পর্কে এমন সরাসরি মন্তব্য করার আগে হয়তো একটু সাবধানী বা ডিপ্লোম্যাটিক হওয়ার প্রয়োজন ছিল। তবে এই ঘটনার রাজনৈতিক তাৎপর্য আসলে অনেক গভীর। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামায়াতে ইসলামের মধ্যে যে এক ধরনের শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার চলছে, এই মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা সেই আগুনে রীতিমতো ঘি ঢেলে দিয়েছে। বর্তমান সরকারের একজন প্রভাবশালী বিএনপি মন্ত্রীকে সরাসরি আক্রমণ করেছেন জামায়াতের একজন হেভিওয়েট এমপি, আর এই এমপির বিরুদ্ধে মানহানি মামলা করে গ্রেপ্তারি পরোয়ানা বের করে এনেছে বিএনপির আইনজীবীরা। এটি প্রমাণ করে যে বিএনপি এবং জামায়াতের তৃণমূল এবং শীর্ষ পর্যায়ে এক ধরনের চরম রেষারেষি চলছে। জামায়াতে ইসলামের নেতাকর্মীরা এবং আমির হামজার বিশাল ভক্তগোষ্ঠী এই ঘটনাটিকে খুব সহজভাবেই মেনে নেবে না, তা বলাই বাহুল্য। তাদের একজন নির্বাচিত সংসদ সদস্য এবং এত জনপ্রিয় একজন ইসলামিক স্কলারকে যদি সত্যি হাতকড়া পরানো হয়, তবে তা দেশ জুড়ে বিশেষ করে কুষ্টিয়া এবং সিরাজগঞ্জ অঞ্চলে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়াবে। আমির হামজার সমর্থকরা একে রাজনৈতিক হয়রানি হিসেবেই দেখছেন। এখন দেখার বিষয় হলো মুফতি আমির হামজা এবং তার লিগ্যাল টিম এই গ্রেফতারি পরোয়ানা এড়াতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। তিনি কি উচ্চ আদালতে গিয়ে আগাম জামিন চাইবেন, নাকি সিরাজগঞ্জের আদালতে সশরীরে আত্মসমর্পণ করে জামিন আবেদন এবং আইনি লড়াই চালিয়ে যাবেন। ত্রয়োদশ সংসদের প্রথম কোন এমপি হিসাবে তার এই আইনি লড়াই বাংলাদেশের রাজনীতিতে নতুন কি নজির স্থাপন করছে, সেটাই এখন দেখার বিষয়। বিএনপির মন্ত্রী কি আমির হামজার বিরুদ্ধে এই মামলা দিয়ে ঠিক কাজ করেছে, নাকি বিষয়টিকে আদালতে না নিয়ে রাজনৈতিকভাবে সমাধান করা উচিত ছিল? আপনার মস্তিষ্কে থাকা ভাবনা কমেন্টে জানান। নিয়মিত আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক দিন। আল্লাহ হাফেজ।